বিংশ শতাব্দীর অনেকটা সময় জুড়ে মানবজাতির উৎপত্তির গল্পটা কিন্তু একটা জায়গাতেই সীমাবদ্ধ ছিল, আফ্রিকার পূর্বাঞ্চল আর দক্ষিণাঞ্চল। এই প্রতিষ্ঠিত ধারণা অনুযায়ী আমাদের আদি পূর্বপুরুষদের বিবর্তনের পুরো কাহিনীটাই যেন পূর্ব আফ্রিকাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল। বিশেষ করে এই গল্পের কেন্দ্রবিন্দুতে ছিল গ্রেট রিফট ভ্যালি। মনে করা হতো এখানেই মানব বিবর্তনের সবচেয়ে নাটকীয় অধ্যায়গুলো মঞ্চস্থ হয়েছে। এই যে ধারণা, এটাই ইস্ট সাইড স্টোরি হিসেবে পরিচিতি পেয়েছিল। তানজানিয়ার ওলদুভাই গর্জে, ইথিওপিয়ার আফার ডিপ্রেশন আর দক্ষিণ আফ্রিকার বিশাল গুহাগুলো এই সব জায়গায় ছিল সেই কাহিনীর মূল সাক্ষী। কিন্তু ১৯৯৫ সালে এমন একটা আবিষ্কার হলো যা এই পুরো ধারণাটাকেই নাড়িয়ে দিল। এই যে যুগান্তকারী পরিবর্তন, সেটা কিন্তু পূর্ব আফ্রিকার সেই পরিচিত উপত্যকাগুলোতে হয়নি। এর শুরুটা হয়েছিল একদম অন্য কোথাও, মধ্য আফ্রিকার সাহারা মরুভূমির একেবারে কেন্দ্রে, উত্তর চাঁদের জোড়াব মরুভূমিতে। জায়গাটা গ্রেট রিফট ভ্যালি থেকে প্রায় ২৫০০ কিলোমিটার পশ্চিমে। এখানেই গবেষকরা এমন এক জীবাশ্ম খুঁজে পেলেন যা আমাদের পূর্বপুরুষদের ইতিহাসটাকেই নতুন করে লিখতে একরকম বাধ্য করল। প্যালিও অ্যানথ্রোপোলজিস্ট মাইকেল ব্রুনেটের নেতৃত্বে একদল গবেষক ফরাসি চাঁদিয়ান প্যালিও অ্যানথ্রোপোলজিক্যাল মিশন বা এমপিএফটির অধীনে কাজ করছিলেন। তারা সাহরা আর সাহেলের ঠিক সংযোগস্থলে চাঁদ অববাহিকায় অনুসন্ধান চালাচ্ছিলেন। আর সেখানেই বাহর এল গজল অঞ্চলের কোরোতোরো বা KT-12 নামে পরিচিত একটা জায়গায় তারা সেই যুগান্তকারী আবিষ্কারটা করে। ওনারা যে জীবাশ্মের টুকরোটা খুঁজে পেয়েছিলেন সেটার সাংকেতিক নাম দেওয়া হয় KT-12/H1। আর বিজ্ঞানের ভাষায় এটাই হলো একটা হোলোটাইপ, মানে এমন একটা একক আর অনন্য নমুনা যেটাকে ভিত্তি করে একটা সম্পূর্ণ নতুন প্রজাতির নামকরণ করা হয়। এটাই হয়ে ওঠে সেই প্রজাতির চূড়ান্ত বৈজ্ঞানিক রেফারেন্স। এই নমুনাটার একটা সুন্দর ডাকনামও দেওয়া হয়েছিল, অ্যাবেল। দলের একজন প্রয়াত সহকর্মী ছিলেন ফরাসি ভূতত্ত্ববিদ অ্যাবেল ব্রিলেন্সো। তার প্রতি শ্রদ্ধা জানাতেই এই নামটা রাখা হয়। শুরুতে মানে ১৯৯৫ সালের প্রথম দিকের রিপোর্টগুলোতে জীবাশ্মটাকে বেশ সতর্কতার সাথেই অস্ট্রালোপিথেকাস অ্যাফারেন্সিস প্রজাতির অংশ বলে মনে করা হয়েছিল। কিন্তু আরেকটু গভীর তুলনামূলক বিশ্লেষণের পর দেখা গেল এর মধ্যে এমন সব অনন্য শারীরিক বৈশিষ্ট্য রয়েছে যা তাকে অন্যদের থেকে আলাদা করে। আর তার ফলে ১৯৯৬ সালে প্রজাতিটাকে আনুষ্ঠানিকভাবে অস্ট্রালোপিথেকাস বাহেরেল গাজালি হিসেবে নামকরণ করা হয়। এই যে একটা নতুন প্রজাতি, তার সবচেয়ে বড় প্রমাণ কিন্তু লুকিয়েছিল তার হাড়ের গঠনের মধ্যে। এর অন্যতম একটা বিশেষ বৈশিষ্ট্য খুঁজে পাওয়া গেল ম্যান্ডিবুলার সিমফাইসিসে। সহজ করে বললে এটা হলো আমাদের নিচের চোয়ালের সামনের দিকটা, যেখানে দুটো ভাগ একসাথে মিশে চিবুক তৈরি করে। বেশিরভাগ আদি হোমিনিনের ক্ষেত্রে দেখা যায় চিবুকের পেছনের দিকটা বেশ খানিকটা ঢালু হয়, কিন্তু আবেলের চোয়ালটা ছিল একেবারেই অন্যরকম। এর সিমফাইসিস ছিল প্রায় খাড়া আর কিছুটা ফোলা। এই গঠনটা অস্ট্রালোপিথেকাস অ্যাফারেন্সিসের থেকে যে কতটা আলাদা তা স্পষ্ট বোঝা যাচ্ছিল। ওর দাঁতের গঠনটাও ছিল বেশ অদ্ভুত। কেনাইন বা ছেদন দাঁতগুলো ছিল বেশ বড় আর প্রিমোলারগুলো ছিল অপ্রতিসম। তবে সবচেয়ে অবাক করার মতো বিষয়টা ছিল অন্য জায়গায়। এর প্রিমোলারগুলোতে ৩টে আলাদা মূল বা রুট ছিল, যেখানে কিনা অফারেন্সিসের মতো প্রজাতিদের সাধারণত দুটো মূলই দেখা যায়। এর শরীরটা যে অন্যদের থেকে আলাদা ছিল সেটা তো স্পষ্ট হয়ে গেল। এরপরে সবচেয়ে জরুরি কাজটা ছিল এই হোমিনিন ঠিক কোন সময়ে পৃথিবীতে ছিল তা খুঁজে বের করা। এর বয়স বের করার জন্য বিজ্ঞানীরা দুটো পদ্ধতি ব্যবহার করেন। প্রথমটা ছিল বায়োক্রনোলজি, মানে জীবাশ্মটার আশেপাশে পাওয়া অন্য প্রাণীদের ফসিলের সাথে তুলনা করে একটা আপেক্ষিক বয়স বের করা। আর এরপর আরও নিখুঁতভাবে বয়স জানার জন্য কসমোজেনিক নিউক্লাইড ডেটিং পদ্ধতি ব্যবহার করা হয়। এক্ষেত্রে পাললিক স্তরে জমে থাকা বেরিলিয়াম আইসোটোপ বিশ্লেষণ করে একেবারে সঠিক বয়সটা বের করা হয়। আর ফলাফল যা এলো তা ছিল এক কথায় অসাধারণ। আবেল পৃথিবীতে বেঁচে ছিল আজ থেকে প্রায় ৩.৫৮ মিলিয়ন বছর আগে। অবশ্য এর মধ্যে 0.২৭ মিলিয়ন বছরের একটা প্রোগ্রেশনাস বা কম বেশি হওয়ার সম্ভাবনাও ধরা হয়। এই সময়কালটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ এটা আবেলকে ইথিওপিয়াতে পাওয়া বিখ্যাত লুসির সমসাময়িক করে তোলে। এর থেকে একটা জিনিস পরিষ্কার হয়ে যায়, প্রায় ৩.৫ মিলিয়ন বছর আগে গোটা আফ্রিকা মহাদেশ জুড়ে কিন্তু একই সময়ে একাধিক হোমিনিন প্রজাতি পাশাপাশি বাস করত। শরীরের গঠন আর বয়স তো জানা গেল, কিন্তু জীবাশ্মটার মধ্যে আরও একটা রহস্য লুকিয়েছিল, এই পশ্চিমের হোমিনিনের খাদ্যাভ্যাস। ওর দাঁতের এনামেলের মধ্যে থাকা স্থিতিশীল কার্বন আইসোটোপ বিশ্লেষণ করে এক অবাক করা তথ্য সামনে আসে। দেখা গেল অস্ট্রেলোপিথেকাস বাহেল গাজালির খাবারের একটা বিরাট অংশ আসত C4 উদ্ভিদ থেকে, যেমন ধরুন গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের ঘাস বা এ জাতীয় গাছপালা। এই খাদ্যাভ্যাসটা ওকে ওর পূর্বসূরি, এমনকি পূর্ব আফ্রিকাতে থাকা ওর সমসাময়িক হোমিনিনদের থেকেও একদম আলাদা করে দেয়।
কারণ তাদের খাবারে C3 আর C4 দুই ধরনের গাছেরই মিশ্রণ থাকত। কিন্তু এখানেই একটা বড়সড় ধাঁধার জন্ম হয়। সাধারণত C4 আইসোটোপের এই উচ্চ মাত্রা শক্ত আর খসখসে ঘাস খাওয়ার দিকে ইঙ্গিত করে, অথচ আবেলের দাঁতের এনামেল ছিল বেশ পাতলা, যা এই ধরনের শক্ত খাবার পেশার জন্য মোটেই উপযুক্ত নয়। তো এই যে আপাত বৈপরীত্য, এর একটা সম্ভাব্য সমাধানও আছে। মনে করা হয় এই প্রজাতিটা হয়তো C4 গাছের শক্ত খসখসে অংশগুলো খেত না, বরং তারা বেছে বেছে ওই গাছগুলোর সবচেয়ে পুষ্টিকর আর নরম অংশগুলোই খেত। যেমন ধরুন মাটির নিচে থাকা কন্দ, গাছের নরম নতুন ডগা বা সেজ গাছের নরম মজ্জা। আসলে আবেলের আবিষ্কার শুধু একটা নতুন প্রজাতিকে খুঁজে পাওয়া ছিল না, এটা ছিল আমাদের পূর্বপুরুষদের ইতিহাসের যে মানচিত্র, সেটাকে নতুন করে আঁকার মতো একটা ঘটনা। এই আবিষ্কারটা মধ্য আফ্রিকাকে মানব বিবর্তনের গবেষণার জন্য একটা নতুন দরজা খুলে দেয়। আর এই পথ ধরে পরে ওই একই এলাকা থেকে আরও বড় আবিষ্কার হয়, যেমন ৭০ লক্ষ বছরের পুরনো সাহেল্যান্থ্রোপাস চ্যাদেন্সেসের জীবাশ্ম। ফলে মানবজাতির একটাই উৎপত্তিস্থল বা ক্রেডল অফ হিউম্যানকাইন্ড, এই ধারণাটা বদলে যায়। এর জায়গায় একটা নতুন সত্যি সামনে আসে। আমাদের মানুষ হয়ে ওঠার গল্পটা কোনো একটা নির্দিষ্ট অঞ্চলে আটকে ছিল না, বরং এই গল্পটা লেখা হয়েছিল এক বিশাল প্রাচীন আফ্রিকান ভূখণ্ডের আনাচে কানাচে।